হ্যালো। আমি জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি, কথাটা ইকো হয়ে যাচ্ছে। হ্যালো। এবার শোনা যাচ্ছে? কোথা কি ইকো হচ্ছে? আর হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কোথায় ইকো হচ্ছে দেখো তো। হ্যালো, কোথা কি ইকো হচ্ছে? না স্যার। ওকে ওকে ওকে, বেশ। শুভ সন্ধ্যা সবাইকে। ভারতীয় বিদ্যা চর্চা পরিবারের আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমরা প্রত্যেককে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব পিএসসি নিয়ে, মানে পাবলিক সার্ভিস কমিশন। খুব গত কয়েকদিন আগে, মানে তোমরা জানো যে 31 ডিসেম্বর, তাই না, রাত্রি সন্ধ্যের দিকে একটা নোটিফিকেশন এসেছে, কিন্তু এটা পিএসসি নোটিফিকেশন নয়, এটা হচ্ছে নোটিফিকেশনের নোটিফিকেশন। মানে একটা নোটিফিকেশন আসবে পিএসসি থেকে, তার জন্য আগাম পিএসসি তোমাদেরকে বা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে তোমরা কিন্তু এবার প্রস্তুতি নিতে শুরু করো বা তোমরা প্রস্তুত হও, তাই না। এই একটা নোটিফিকেশন পিএসসি দিয়ে বেশ কয়েকদিন কিন্তু সাইলেন্ট দিয়ে দিয়েছে। কতদিন সাইলেন্ট দেবে, কবে নাগাদ পরীক্ষা হতে পারে, তার লজিক কি আছে, এইগুলো না মূলত কি বলতো, বিগত কয়েক বছর ধরে দেখছি এই এসএসসির ক্ষেত্রে প্রচুর কিন্তু আমরা অনুমান ভিত্তিক অনেক কাজ করেছি। পিএসসির ক্ষেত্রেও কিন্তু তোমরা দেখেছো 2024 সালের এপ্রিল মাসে, সম্ভবত 9 তারিখ বা 12 তারিখ হবে, একটা গেজেট প্রকাশ করা হয়েছিল এবং সেখানে জানানো হয়েছিল যে পিএসসি পরীক্ষা হবে, কিন্তু সেই গেজেটকে কেন্দ্র করে মোটামুটি 1 বছর প্রায়, মানে 1 বছর না হলেও মোটামুটি 8-9 মাস প্রায় ধরো কমপ্লিট হয়ে গেল। তারপর আবার হঠাৎ করে এই একেবারে বছরের শেষ দিন আরেকটা নোটিশ দিয়ে দিল যে তোমরা এবার প্রস্তুত থাকো। এই হচ্ছে এখন পিএসসির অবস্থা, মানে পিএসসিটা ঠিক এসএসসির মতোই চলে গেছে। তাই গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম একটা পেপার কাটিং এ, তোমরা দেখেছো যে স্কুলগুলো থেকে রিপোর্ট চেয়েছে যে খুব শীঘ্রই নাকি রিপোর্ট চেয়েছে, মানে কত স্টুডেন্ট কত টিচারে রয়েছে, এবং এটাকে কেন্দ্র করে অনেকে অনেকভাবে প্রচার করতে শুরু করে দিল যে খুব শীঘ্রই কিন্তু এসএসসি পরীক্ষা হবে, মানে মোটামুটি 8-10 থেকে 15 দিন মধ্যে বা 1 মাসের মধ্যেই কিন্তু এসএসসি পরীক্ষা হয়ে যাবে। যে যেমন ভাবে এটাকে রং মাখিয়ে আর কি ব্রেন ওয়াশ করতে শুরু করলো। তো আমার সেখানে মনে হলো যে এটা এইরূপ যদি নোটিফিকেশনকে ভিত্তি করে আমরা যদি মনে করি যে এসএসসি রিক্রুটমেন্ট হয়ে যাবে, তাহলে এই কথাটাই বলেছিলাম যে তাহলে বিগত 8 থেকে 10 বছর কিন্তু আমাদের মনে হয় 100টা আমরা এরূপ পেপার কাটিং দেখেছি, 100টা আমরা নোটিফিকেশন দেখেছি, তাহলে আলটিমেট 100টা না হলে 50টা কিন্তু এক্সাম হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেট একটাও হয়নি, বাস্তবে একটাও হয়নি। এটাই হচ্ছে বাস্তব কথা। আমি জানি হয়তো অনেকের শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তব কথা এটাই। তোমরাও আমার সাথে এগ্রি হয়তো অনেকেই হবে, আবার নাও হতে পারো, যে এই পেপার কাটিং এর উপর ভিত্তি করে আমরা যদি মনে করি যে আমাদের এসএসসি পরীক্ষা হয়ে যাবে, তাহলে কিন্তু ওই গাছে কাঁঠাল আর গোপে তেল এইরকম বিষয়টা হয়ে যাচ্ছে, তাই না। তার জন্য আমি গতকালকে ওই ভিডিওটা বলেছিলাম, এটা হচ্ছে একটা এসএসসি প্রসঙ্গ, মানে এসএসসি কে আর আমরা ভরসাই করতে পারছি না। মধ্য কথা এটাই, এসএসসি কে আমরা আর ভরসা করতে পারছি না। কবে কি হবে জানি না, এবার হয়তো ওই বাঘ আসছে করে করে একদিন দেখবে সত্যি সত্যি বাঘ হয়তো এসে যাবে, এটা হতে পারে। এটা এসএসসির ক্ষেত্রে আমি বললাম, কিন্তু পিএসসির ব্যাপারটা একটু আলাদা। পিএসসির ব্যাপারটা একটু আলাদা এই কারণে, কারণ তোমরা জানো যে পিএসসি তে এত সংখ্যক রিক্রুট করতে হয় না। এসএসসি তে যত সংখ্যক যদি তোমরা সংস্কৃত ধরো বা বাংলা ধরো ইংলিশ ধরো, এসএসসি তে যত সংখ্যক সিট সংখ্যা থাকে, পিএসসি তে কিন্তু সত্য কথা বলতে একদম বাস্তব কথা
মানে কান এক কানে শুনবে আর এক কানে বের করে দেবে, এটাই হচ্ছে মধ্য কথা। শুনতে খুব খারাপ লাগবে। এসএসসির মতো তোমরা সবাই জানো যে কখনোই পিএসসি তে এত সিট সংখ্যা থাকে না। হয়তো অনেক বছর যেহেতু রিক্রুটমেন্ট হয় না, এক একটা সাবজেক্টে 30টা 40টা ম্যাক্সিমাম হয়তো 50টা সিট সংখ্যা থাকতে পারে, ঠিক। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি এসএসসি দেখি, দেখবে এক একটা সাবজেক্টে হয়তো 300 400 500 করে সিট সংখ্যা থাকবে। এবার ব্যাপারটা হচ্ছে সরকার কি দেখবে, যে যেটাতে আমাকে শিক্ষক শিক্ষিকা কম নিতে হবে আমি সেটার দিকে যাব, যেখানে আমার টাকা খরচ কম হবে আমি সেখানে আমি পা বাড়াবো। যেখানে আমার টাকা খরচ কম বেশি পড়বে আমি সেখানে কেন পা বাড়াতে যাবো? আমার যদি কাজ হয়ে যাচ্ছে কম খরচ করে, আমি সেখানে কম ইনভেস্টমেন্ট করব। তো পিএসসির ব্যাপারটা তাই বললাম একটু আলাদা, কারণ এখানে যেহেতু সিট সংখ্যা অনেক কম হবে এবং রিক্রুটমেন্টের সংখ্যাটা মানে অনেকটাই পরিসরটা অনেকটাই কম, এসএসসির মতো এত সিট সংখ্যা থাকবে না। তার জন্য এটা এটা একটা পজিটিভ যে এই পিএসসিটা কিন্তু একটা হতে পারে। আমি বলছি না যে এই 2 মাসের মধ্যে পিএসসি হয়ে যাবে, এটা অ্যাটলিস্ট আমি কিন্তু কখনোই বলতে পারবো না। আমি জানি না, যদি কেউ বলে তোমাদেরকে বলতে পারে, কিন্তু আমি কিন্তু একদম বাস্তব কথা বলছি। আমি কখনোই কোনো স্টুডেন্টকে, যারা আমার সাথে কন্ট্যাক্ট করেছো বা আমাদের যারা এক্সিকিউটিভ আছে তাদের সাথে কন্ট্যাক্ট করেছো, প্রত্যেককে আমি সেইভাবেই বলে দিয়েছি, গাইডলাইন দিয়েছি। কখনোই আমরা বলবো না যে 2 মাসের মধ্যে এসএসসি পিএসসি হয়ে যাবে, এইভাবেই আমরা তোমাদেরকে অফারটা করছি। যদি পিএসসি 2 মাসের মধ্যে হয়, আমরা 2 মাসের মধ্যে তোমাদেরকে কোর্স অফার করব। যদি পিএসসি 6 মাস হয়ে যায়, আমরা 6 মাস পর্যন্ত তোমাদেরকে টেনে নিয়ে যাব। এই মোদ্দা কথা হলো এটাই। তাই পিএসসি যে 2 মাসের মধ্যে হবে কি 3 মাসের মধ্যে হবে নাকি 1 মাসের মধ্যে হবে, এটা কিন্তু কেউ জানে না, মানে ভগবানও জানে না। ওই বিকাশ ভবন বা শিক্ষা দপ্তর বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমি জানি না কেউ জানে কি জানে না, কেউই জানে না। মধ্য কথা যারা এই নোটিফিকেশনটা আপলোড করেছে তারাও দেখবে জানে না যে কবে নাগাদ হতে পারে। ঠিক আছে, একটা নোটিফিকেশন দিয়ে দাও। কেন নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে? কারণ আজকে তোমরা জানো 7 তারিখ, আজকে কি একটা ছিল, একটা ওয়েস্ট বেঙ্গলে একটা যেন উত্তাল পাতাল একটা অবস্থা ছিল। হয় এই মনে হচ্ছে গেল সব, এই মনে হচ্ছে গেল সব। এই বেশ কিছুদিন ধরে কিন্তু এটাই কিন্তু চলছিল। এই 7 তারিখের জন্য কিন্তু অনেকেই ওয়েট করেছিল যে 7 তারিখে হয়তো একটা কিছু হয়ে যাবে, মানে যোগ্য অযোগ্য বাছাই হয়ে যাবে, অথবা পুরো এসএসসির 26,000 প্যানেলটাই ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু আলটিমেট কিছু হয়নি। আবার 15 তারিখ একটা ডেট দেওয়া হয়েছে। এর মাঝে কি করা হয়েছে, যখন ধর্মতলাতে একটা পরিস্থিতি উত্তপ্ত, এটা দেখবে আমার মনে পড়ছে যতদূর সম্ভব এর আগের বছর যখন পিএসসির একটা নোটিফিকেশন বেরিয়েছিল, ঠিক সেই সময় কিছু না কিছু একটা নিয়ে ওয়েস্ট বেঙ্গলের বুকে একটা ঝামেলা চলছিল। মানে ছাত্রদের একটা বা শিক্ষকদের একটা কিছু উত্তাল চলছিল, হতে পারে অনেক কিছু রিক্রুটমেন্ট নিয়ে। ঠিক সেই সময় গেজেটটা প্রকাশ করা হলো। আবার দেখবে এর আগের ব্যাপারগুলো দেখবে, এসএসসির একটা এরকম একটা বিষয় এসে গেছিল যে এসএসসির একটা পরীক্ষা হবে, তখন দেখবে এইরকম একটা ওই যারা এসএসসির ওয়েটেড লিস্টেড ছিল, মানে ওয়েটিং লিস্টেড ছিল, তারা একটা ধর্ণা তুলে দীর্ঘ 300 দিন 400 দিন যখন তারা বসেছিল, তো তাদেরকে থামানোর জন্য, সেই পরিবেশটাকে ঠান্ডা করার জন্য আবার একটা পেপার কাটিং বেরিয়ে গেল কি এসএসসি পরীক্ষা হবে। ঠিক এইরকম একটা অবস্থাতে যখন দেখেছে যে আমাদের ধর্মতলাতে কয়েক হাজার ছাত্র শিক্ষক শিক্ষিকা ঠান্ডাতে রাত্রি কাটাচ্ছে, ঠান্ডাতে বসে আছে, তারা চিৎকার করছে আমরা যোগ্য আমরা যোগ্য, আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, পুরো পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে একটা যেন উত্তপ্ত পরিবেশ হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে একটা নোটিফিকেশন পিএসসি বের করে দিল যে এই একটা নোটিফিকেশন আমরা বের করে দিই। মোটামুটি যারা চাকরি করে না, মানে তোমাদের মতো যারা ছাত্র ছাত্রী আছো তোমরা, তাদেরকে একটা ঠান্ডা করে দিই আমরা, এই একটা জাস্ট একটা ললিপপ ধরিয়ে দিল। এটা হচ্ছে মানে একেবারেই বাস্তব কথা। জাস্ট আমাদের হাতে একটা ওই বাচ্চা ছেলেকে একটা লেবুর পিস দিয়ে বা একটা কিছু খেলনা দিয়ে যেমন আমরা অনেক কিছু কাজ করিয়ে নিই, ঠিক তেমন একটা নোটিফিকেশন পিএসসি আপলোড করে দিয়েছে, চলো এবার তোমরা চুপচাপ থেকে যাও। মানে যারা প্রিপারেশন নিতে শুরু করলো তারা কিন্তু একটা সাইড হয়ে গেল। যতক্ষণ না নোটিফিকেশনটা ছিল আমাদের কিন্তু ফোকাসটা ছিল যোগ্য অযোগ্য বিচার হবে কি হবে না, বা 26,000 প্যানেল ক্যান্সেল হবে কি হবে না, এই দিকে আমাদের ফোকাসটা ছিল। কিন্তু যখনই দেখা হলো যে আমাদের পিএসসির একটা নোটিফিকেশন পেয়ে গেছি, যারা কিন্তু ফ্রেশার্স মানে যারা চাকরি করে না, তারা টোটালি ওখান থেকে কনভার্ট হয়ে গেল। এইটা হচ্ছে মধ্য কথা একটা পলিটিক্স, এটা হচ্ছে একটা রাজনীতি, এইটা আমাদের বুঝতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে আদৌ হবে কি হবে না এইটা আমাদের ভাবতে হবে। এই যে একটু আগে বললাম পিএসসির একটা চান্স আছে, কারণ এখানে সিট সংখ্যা কিন্তু অনেকটাই মানে কম থাকবে। তার জন্য কিন্তু পিএসসির পরীক্ষাটা হবে। পিএসসির পরীক্ষাটা আজকে না হোক, 2 মাসের মধ্যে আমি কখনোই বলবো না। মধ্য কথা তোমরা টার্গেট রাখো যে 6 মাসের মধ্যে আমাদের পিএসসির একটা পরীক্ষা হবে। এবার কে চাকরি পাবে কে পাবে না সেটা বলা খুব চাপের, কারণ সিট সংখ্যা
মানে ভাগে দেওয়ার মতো কারোই পড়বে না। 30টা 20টা করে যদি সিট সংখ্যা থাকে, খুব কম সিট সংখ্যা থাকবে। আমি জানি না কে চাকরি পাবে কে পাবে না, সেই ব্যাপারটা পরের ব্যাপার। কিন্তু যেহেতু একটা হিন্টস আমরা পেয়েছি এবং একটা হাওয়া তৈরি হয়েছে, একটা পরিবেশ তৈরি হয়েছে যে একটা পিএসসি পরীক্ষা হবে, তার জন্য আমরাও কিন্তু ভারতীয় বিদ্যা চর্চা মনে করছি যে ছাত্রছাত্রীদেরকে এই মুহূর্তে গাইড করা দরকার। আর তার জন্যই আমি আজকে তোমাদেরকে রেখেছি ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসে আমি হয়তো তোমাদেরকে কোনো একটা টপিক দিয়ে শুরু করিয়ে দিতে পারতাম। আমাদের ক্লাস চলছে, এদিকে অনেক কিছু চলছে, একসাথে দুটো তিনটে ক্লাস চলছে, আমি কিছু একটা টপিক দিয়ে তোমাদেরকে শুরু করিয়ে দিতে পারতাম, কিন্তু না। ওই যে বলেছিলাম একটু আগে একটা ভিডিওতে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আমি আজকে তোমাদেরকে যে কথাগুলো বলবো, আলটিমেট আপকামিং 6 মান্থ তোমাদের এটা মাথায় থাকবে। যদি তোমরা এগুলোকে শোনো এবং যদি তোমরা সিরিয়াস স্টুডেন্ট হয়ে থাকো যে না আমাকে পিএসসিটাকে আমাকে পাখির চোখ করতে হবে, তাহলে কিন্তু এই কথাগুলো, আজকের যে কথাগুলো সেগুলো কিন্তু মনে থাকবে, তাই না? নেক্সট যে 6 মান্থ আসছে, তার জন্য আমার মনে হলো তোমাদেরকে আজকে বেশ কিছু কথা বলা উচিত। মানে তোমরা যারা একেবারে ফ্রেশার্স আছো, কিভাবে ঠিক তোমরা জার্নিটা শুরু করবে, এটা কিন্তু খুব দরকার। একটা আমি যদি বাড়ি বানাতে যাই, আমি যদি প্রথমেই ছাদ ঢালাই করতে শুরু করে দিই, বা প্রথমেই যদি আমার কিচেনের আমি ওয়ার্ড্রপ লাগাতে শুরু করে দিই, মডিউলার কিচেন কিচেন যারা বানায় তাদেরকে যদি আমি অর্ডার দিয়ে দিই, সে কিন্তু হাসাহাসি করবে। সে বলবে এটা কি, আপনার বাড়ির এখনো প্ল্যানিং তৈরি হলো না, আপনার বাড়ির এখনো ভিত তৈরি হলো না, আর আপনি এখনই বলছেন যে ইয়ে করতে হবে, আমার প্ল্যানিং ইয়ে করে দিন, ওয়ার্ড্রপটা বানিয়ে দিন। এটা কখনো সম্ভব নয়। এটা আমার আমার এটা মানে নীতি। তার জন্য তোমাদেরকে আমি বললাম যে আজকের ক্লাসটাতে থাকো, এবং আজকের ক্লাসটাতে তোমাদের কিছু আমি দেখানোর চেষ্টা করবো যে এইভাবে তোমরা প্রিপারেশনটা নিতে থাকো। দেখো, একটা কনসেপ্ট তৈরি করো, কনসেপ্ট তৈরি করো। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা কিন্তু সামনের দিকে এগোতে পারবে। বেশ, এটা হচ্ছে একটা অনেকটা ইন্ট্রোডাকশন নিয়ে নিলাম, প্রায় 12 মিনিট। যাই হোক, আমি ভারতীয় বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আরো একবার আজকের ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। এবার যেটা আলোচনার বিষয় সেটি হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস। মানে প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে দেখাবো যে ঠিক কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব এবং ঠিক কিভাবে আমরা কিন্তু প্রিপারেশনটা নিতে শুরু করব আজকের থেকে। চলো আমি কিন্তু স্ক্রিনটা শেয়ার করব। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখো তো প্রত্যেকের কাছে ক্লিয়ার? না স্যার। হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে না? না, না স্যার, দেখা যাচ্ছে না তো। কারো কাছে দেখা যাচ্ছে না? না স্যার, দেখা যাচ্ছে। এই রে, দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। বেশ ঠিক আছে। শোনো শোনো, রাখি। যদি দেখতে না পাচ্ছ কি করবে, একবার তুমি লিভ নাও, মানে বেরিয়ে যাও ক্লাস থেকে, আরেকবার তুমি জয়েন করে যাও, ঠিক আছে? দেখতে পাবে, অবশ্যই দেখা যাওয়ার কথা। বেশ ঠিক আছে, খুব সুন্দর একটা গানের লাইন আমরাও পড়েছি, প্রথম বেলার প্রথম সবকিছুই বড়। প্রথম বেলার প্রথম সবকিছুই বড় প্রাণময়। মানে প্রথম দিন আমাদের লাইফে যেটা ঘটে থাকে, আমরা প্রত্যেকেই সেটা কিন্তু মানে আগলে রাখার চেষ্টা করি। এই জন্য এই লাইনটা আমার হঠাৎ মনে পড়েছে আজকে দুপুরবেলায়, যখন আমি পিপিটি রেডি করছি, তার জন্য এই লাইনটা দিয়েই আমি শুরু করলাম, প্রথম বেলার প্রথম সবকিছুই বড় প্রাণময়। ফার্স্ট ইমপ্রেশনটা আমাদের কিন্তু খুব কাজে লাগে। মানে প্রথম যখন আমরা কারোর সাথে কথা বলি, প্রথম যখন আমাদের কারোর সাথে দেখা হয়, প্রথম যখন আমরা কোনো কিছু খাবার খাই, প্রথম যখন আমরা কোথাও ঘুরতে যাই, এই যে একটা আবেগ, ঠিক তেমন ভাবে প্রথম যখন আমরা কোনো একটা কোর্স যখন আমরা শুরু করব, কোনো একটা প্রিপারেশন আমরা যখন শুরু করব, সেই জায়গাটাও কিন্তু, সেই মুহূর্তটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই আজকের ক্লাসটা আমি বলবো প্রত্যেকেই মন দিয়ে শোনো, এবং মন দিয়ে শুধু শোনা নয়, সেগুলোকে কাল থেকে বা আগামী কাল থেকে বা আজকের থেকে সেগুলোকে কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করো। ওকে, চলো আমরা কিভাবে শুরু করব দেখা যাক। দেখো, আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি কিভাবে শুরু করব, দুম করে আমরা একটা শুরু করে দিলাম, চলো আজকে আমাদের একটা ব্যাকরণের ক্লাস দিয়ে দিলাম, চলো দুম করে আমরা আজকে একটা অলংকারের ক্লাস দিয়ে দিলাম, চলো আমরা আজকে একটা শ্রীমদ্ ভগবত গীতা শ্রীকৃষ্ণের কিছু বাণী শুনিয়ে দিলাম। না, হবে না।
তোমাকে ফার্স্ট আগে কি হচ্ছে, যে জায়গাটাকে তুমি যাচ্ছ, আগামী কালকে আমি ঘুরতে যাচ্ছি, সেই জায়গাটা সম্বন্ধে আমাকে একটু রিসার্চ করতে হবে। মানে তুমি যে, যদি ধরো তুমি দিল্লি যাও, তুমি কি করবে, দিল্লি যেখানে যাবে সেখানে সেই জায়গাটাকে তো তুমি আগে ক্লারিফিকেশন, তুমি একটা নেবে, সার্টিফিকেট নেবে যে আমি কোথায় যাব, কিভাবে যাব, এখান থেকে আমি শিয়ালদা থেকে ট্রেন ধরবো নাকি আমি হাওড়া থেকে ট্রেন ধরবো, দিল্লির আমি কোথায় নামবো, সেখান থেকে আমি অটো ধরবো না ট্যাক্সি ধরবো, কোন লজে উঠবো, সেখান থেকে আমি কোন কোন সাইট গুলো আমি ভিজিট করব, ইত্যাদি একটা প্ল্যান আমরা তো তৈরি করি, তাই না? আমি যদি হুট করে বলি ঠিক আছে আমি দিল্লি চলে গেলাম, হবে কি? হবে না। তার জন্য আমাদের কি হয়, স্টেপ বাই স্টেপ এগোতে হয়। ঠিক তেমনই ভাবে একটা চাকরির প্রস্তুতি তুমি যখন নিতে যাবে, তোমাকে একটা আগে প্ল্যান তৈরি করতে হবে। মানে সেই চাকরিটা সম্বন্ধে তোমাকে, তোমার একটা ভালো কনসেপ্ট তৈরি করতে হবে, তবেই তুমি সেই চাকরিটার প্রতি ইন্টারেস্ট তোমার জাগবে, তবেই তুমি সেই চাকরিটার দিকে কিন্তু এগোতে পারবে। নতুবা দেখবে হুট করে একটা কিছু ক্লাস দেওয়া হলো, দেখবে তোমার কোনো কনসেপ্টই তৈরি হচ্ছে না, অনেক প্রশ্ন মনের মধ্যে থেকে যাচ্ছে। তার জন্যই ফার্স্ট আমরা কি করব, দেখো সিলেবাস ভালো করে দেখুন ও কনসেপ্ট ক্লিয়ার করুন। আমার মনে হয় তোমরা এখানে যারা যুক্ত আছো প্রত্যেকেই তোমরা সিলেবাস ভালো করে দেখে নিয়েছো। আমি, আমার বিশ্বাস তোমরা প্রত্যেকেই সিলেবাস দেখে নিয়েছো, এমন কেউ নেই যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি সিলেবাস জানো না। আশা করি তোমরা প্রত্যেকেই জানো, তাই না? কি কি রয়েছে আমরা একটু আগে দেখিয়েছিলাম যে আমাদের পাঠ্য বিষয় আছে, সেখানে পাঠ্য বিষয়ের মধ্যে দেখছি, এক মিনিট যদি আমার কাছে এখানে আছে আমি একবার দেখিয়ে দিই, রয়েছে, চলো দেখো। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের কি কি পাঠ্য বিষয়গুলো রয়েছে, দেখো। আশা করি এখানে যারা আছো সংস্কৃত আছো, সংস্কৃত ছাড়া অন্য সাবজেক্টের কি কেউ আছো? অন্য সাবজেক্টের কেউ আছো বা কেউ আছেন হ্যাঁ, অন্য বাংলা সাবজেক্ট? বাংলা বাংলা বাংলা, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। আমি জাস্ট এই সিলেবাসটা একটু দেখিয়ে দিচ্ছি, আপনি বাংলা সিলেবাসটা হয়তো দেখেছেন, তার বাকি পার্টটা সবার জন্য আমাদের কমন। জাস্ট আমি একটুখানি আলোচনা এটা করে নিই, 2 মিনিট লাগবে জাস্ট। আমাদের দেখো সংস্কৃত যারা তোমরা আছো দেখে নাও সিলেবাস কি কি আছে। সংস্কৃত পাঠ্যর মধ্যে সংজ্ঞানুসূক্তম আছে, তৈতরীয় উপনিষদ আছে, অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভব, বর্ষাবর্ণনম, এই পাঠগুলো আছে। অলংকার, ছন্দ আছে, সংস্কৃত সাহিত্যের ইতিহাস আছে, এবং কি আছে, ব্যাকরণের একটা পাঠ আছে। আর একটা বিষয় আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে বোধ পরীক্ষণ। এইটা হচ্ছে আমাদের সংস্কৃত সিলেবাস। আমি এই জায়গাটাতে বেশি সময় যাচ্ছি না। হ্যাঁ, এই জায়গাতে এবার যেটা আমাদের সবার জন্য, সেই জায়গাতেই আসি। দেখো সিলেবাস আমরা আগে ভালো করে জানবো, তারপর কনসেপ্ট ক্লিয়ার করব। মানে একটা সিলেবাস সম্বন্ধে কিন্তু আমরা প্রত্যেকেই ওয়াকিবহল, প্রত্যেকের একটা কনসেপ্ট তৈরি হয়েছে যে আমাদের নিজের নিজের সাবজেক্টের সিলেবাস কি আছে। সেটা হতে পারে বাংলা, হতে পারে সেটা সংস্কৃত, আমরা প্রত্যেকেই কিন্তু জেনে নিয়েছি। আশা করি সিলেবাস সম্বন্ধে আর কারো কোনো ডাউট নেই, তোমরা জানো। এবার কথা হচ্ছে যে তোমাদের বাংলা হোক বা সংস্কৃত হোক, সিলেবাস কি আদৌ চেঞ্জ হবে কি হবে না? কারণ এই সিলেবাস এই আমাদের, আমরা যে সকল স্যার ম্যামদের কাছে পড়েছিলাম, সেই আজ থেকে 10 বছর 15 বছর আগে সেই সকল স্যারেরাও কিন্তু এই সিলেবাসে আমরা দেখেছি এক্সাম দিয়ে এসেছে, তাই না? এবার দীর্ঘ এতদিন মাঝে একটা গ্যাপ হয়েছে, এখন সিলেবাস চেঞ্জ হবে কি হবে না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যদি সিলেবাস চেঞ্জ হয়, আমি জানিয়ে রাখি তোমাদেরকে, যদি সিলেবাস ইন কেস চেঞ্জ হয়, জেনে রাখো ম্যাক্সিমাম 20% সিলেবাস চেঞ্জ হবে প্রত্যেকটা সাবজেক্টের। কোন কোন জায়গাগুলো চেঞ্জ হতে পারে, আমাদের হয়তো দেখবে শ্রীমৎ অভিজ্ঞান শকুন্তলম বা কুমার সম্ভব, এই যে বিষয়গুলো আছে এইগুলো হয়তো চেঞ্জ করে নতুন যে যে বিষয়গুলো এসেছে, হয়তো শিবরাজ বিজয় বা অথকিম যে নাটকগুলো এসে গেছে, সেই নাটকগুলো দিতে পারে। বা বাংলা সাহিত্যের অনেক পুরনো যে সিলেবাস গুলো, গল্প, নাটক, উপন্যাস, সেগুলোকে বাদ দিয়ে নতুন যেগুলো তৈরি হচ্ছে, আধুনিক যেগুলো কাব্য তৈরি হচ্ছে, সেই কাব্যগুলো কিন্তু দিতে পারে। তাই যে জায়গাগুলো কখনোই চেঞ্জ হবে না, ভাষাতত্ত্ব, সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, ছন্দ অলংকার। বাংলাতে কিন্তু আবার ছন্দ অলংকারটা নেই, কিন্তু যদি সিলেবাস চেঞ্জ হয় 100% নিশ্চিন্তে থাকুন যে বাংলাতে ছন্দ অলংকার কিন্তু অ্যাড হবে। ছন্দ অলংকার মানে কাব্য নির্মাণ শৈলী, কাব্য আমাদের লিখতে গেলে, নির্মাণ করতে গেলে ছন্দ অলংকার আমাদের দরকার।
তাই ছন্দ অলংকারটা বাংলা পিএসসি সিলেবাসে নেই, কিন্তু যদি সিলেবাস চেঞ্জ হয় ছন্দ অলংকার কিন্তু অ্যাড হবে। আর আমাদের মানে সংস্কৃত সাবজেক্টে কিন্তু ছন্দ অলংকার অবশ্যই আছে, তাই ওখানে অ্যাড হওয়ার কোনো বিষয় নেই। যদি বাদ যায় কুমার সম্ভব বাদ যেতে পারে, বা হয়তো সংজ্ঞান সুক্তমের পরিবর্তে অন্য একটা কিছু সূক্ত দিয়ে দিল, হয়তো পুরুষ সূক্ত দিয়ে দিল বা শিব সংকল্প সূক্ত দিয়ে দিল। যেগুলো চেঞ্জ হওয়ার জায়গা এইগুলোই, বা তৈতরী উপনিষদের জায়গায় হয়তো কঠোপনিষদ দিয়ে দিল। মধ্য কথা এই যে টেক্সচুয়াল যে বিষয়গুলো রয়েছে শুধুমাত্র এইগুলোই চেঞ্জ হবে, অন্য কোনো কিছু চেঞ্জ হবে না। ব্যাকরণ চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ করার কোনো জায়গা নেই, সেটা যে কোনো সাবজেক্টের হোক। ভাষাতত্ত্ব চেঞ্জ করার কোনো জায়গা নেই, সাহিত্যের ইতিহাস চেঞ্জ করার কোনো জায়গা নেই, বোধ পরীক্ষণ বা ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে সংস্কৃত বা ইংলিশ থেকে বাংলা ইত্যাদি করার যে বোধ পরীক্ষণ বা ট্রান্সলেশনের যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু কোনো চেঞ্জ করার জায়গা নেই। তাই যদি সিলেবাস চেঞ্জ হয় তোমরা জেনে রাখো, হয়তো ম্যাক্সিমাম হার্ডলি 10 থেকে 15% বা হয়তো হার্ডলি 20% সিলেবাস চেঞ্জ হবে। তাই আমাদের 80% সিলেবাস অ্যাজ সেম যেটা আছে কিন্তু সেটাই থাকবে, এবং আমরা যে প্রিপারেশন নেব এই সিলেবাসটার উপরেই কিন্তু ভিত্তি করে আমরা প্রিপারেশনটা নিতে শুরু করব। সুতরাং সিলেবাস নিয়ে আমাদের এইটুকুই বলার ছিল। সিলেবাস সম্বন্ধে তোমাদের অনেকের ডাউট ছিল যে স্যার সিলেবাস যদি চেঞ্জ হয় কোন বিষয়গুলো চেঞ্জ হবে। মোটামুটি আমরা সবাই অ্যাডাল্ট, সবাই আমরা জানি যে কোন জায়গাগুলো আমাদের নিজেদের সাবজেক্টে চেঞ্জ হতে পারে, তাই না? সবাই আমরা শিক্ষিত, সবাই আমরা পড়াশোনা করেছি, সবাই আমরা ডিগ্রি পেয়েছি, আমরা সবাই বড় হয়েছি, আমরা জানি যে কোনগুলো চেঞ্জ হতে পারে, এগুলো আমাদের প্রত্যেকের ধারণা আছে। বেশ, নেক্সট দেখো আমাদের কি বিষয় আছে। আমরা সিলেবাস জেনে নিয়েছি, সিলেবাস সম্বন্ধে একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু অনেকেই তোমরা ভুল করো। আমি যখন একটা যুদ্ধক্ষেত্রে নেমেছি, ধরো আমি একটা যুদ্ধ করতে যাচ্ছি, আমি কি করলাম, আমি মানে স্কুল বা কলেজ যাওয়ার মতো আমি স্নান করে আমি ভালো একটা আয়রন করা একটা জামা কাপড় মানে ইয়ে করেছি, নিয়েছি, তারপর আমি ব্যাস চলে গেছি। মাথায় চুল টুল বেশ সুন্দর করে আমি আঁচড়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি চলে গেছি যুদ্ধক্ষেত্রে। আমি কি করবো, আমি তো যুদ্ধতে এমনিতেই হেরে যাব। আমি যুদ্ধতে জেতার আগেই আমি কিন্তু যুদ্ধতে হেরে যাব, মানে মরার আগেই আমি কিন্তু মরে যাব, তাই না? কেন আমি মানে আমার মৃত্যু কেন হবে? কারণ আমার হাতে কোনো অস্ত্রই নেই। আমি কি করেছি, আমি গুড মর্নিং এর স্প্রে নিয়ে নিয়েছি, হাবি জাবি অনেক কিছু নিয়ে নিয়েছি, সুন্দর জুতো আমি পরেছি, ড্রেস পরেছি, আমি সবকিছু, মোবাইল পকেটে আমি স্মার্টফোন নিয়েছি, ব্যাস আমি যুদ্ধক্ষেত্রে নেমে গেছি। আমার কি আলটিমেট আমি কোনোদিন যুদ্ধ করতে পারবো? পারবো না। বাস্তব কথা, আমি কোনোদিন যুদ্ধ করতে পারবো না। তাহলে যদি যুদ্ধ আমাদের ক্ষেত্রে নামতেই হয় তাহলে আমাদের কি করতে হবে? অস্ত্র শস্ত্র রেডি করতে হবে। আর এই যে একটা পিএসসি, এটাও একটা যুদ্ধক্ষেত্র। মানে ওই রাজাদের যে যুদ্ধ, সেই যুদ্ধ থেকেও কিন্তু এটা হচ্ছে একটা বড় ভয়ঙ্কর যুদ্ধ। কারণ এখানে সিট থাকবে হয়তো 30টা, স্টুডেন্ট দেখবে থাকবে হয়তো 2000, মানে 2000-এর মধ্যে হয়তো 30 জনকে নেবে, তাই না? তাই এই যুদ্ধটা আরো বেশি ভয়ঙ্কর যুদ্ধ, মানে কুরুক্ষেত্রের যুদ্ধ সমতুল্য হয়ে যাবে, এত বড় এই যুদ্ধক্ষেত্র। আর এই যুদ্ধে যদি আমার অস্ত্র না থাকে তাহলে আমি কি করব? আমি তো এমনিতেই মারা পড়ে যাবো। তার জন্য আমাদের কি করতে হবে? বইগুলো কিন্তু কালেক্ট করো। স্যার বিদ্যা চর্চা তো স্টাডি মেট দেবে। আরে বাবা, বিদ্যা চর্চা স্টাডি মেট দেবে ঠিক আছে, কিন্তু তুমি সেই রিস্কটা নেবে কেন? বিদ্যা চর্চার স্টাডি মেট দেবে, বিদ্যা চর্চার স্টাডি মেট থেকে সব কমন পেয়ে যাবে, কিন্তু এমন কোনো স্টুডেন্ট এখানে নেই যার কাছে একদম যেগুলো একদম বেসিক যে বইগুলো গ্রাজুয়েশনে আমরা পড়েছি, সংস্কৃত পাণিনিয়ম আমরা পড়েছি, শব্দশাস্ত্র পড়েছি, বা বাংলার যেগুলো একদম বেসিক যে বইগুলো রয়েছে সেই বইগুলো এমন কোনো স্টুডেন্ট নেই যার কাছে নেই, প্রত্যেকের কাছে আছে। তুমি কি করবে? সেই বইগুলোকে কালেক্ট করো। অনেকদিন হয়ে গেছে, ধুলো পড়ে গেছে, সেগুলোকে একটা কাপড় নিয়ে ভালো করে পরিষ্কার করে অ্যাটলিস্ট তোমার পড়ার টেবিলে নামিয়ে রাখো, যেন আমি দিনে রাত্রিবেলায় দেখতে পাই যে হ্যাঁ আমার পড়ার টেবিলে পাণিনিয়ম আছে, আমার পড়ার টেবিলে স্বয়ং পাণিনি বসে আছে, বা আমার পড়ার টেবিলে বাংলা সাহিত্যের কিছু একটা বই আছে, আমি যেন দিনে রাত্রিতে দেখতে পাই। যদি আমি দেখতে পাই না, এটাই তোমার অনেক কাজে লাগবে, জানো তো? যদি তুমি দেখতে পাও তোমার কাছের সামনে, মানে তোমার কাছে নামানো আছে বইগুলো, পাণিনিয়ম থেকে শুরু করে হাবিজাবি অনেক কিছু বই আছে, এটাই তোমার অনেক বেশি মোটিভেটেড, মানে অনেক বেশি তোমাকে মোটিভেশন করবে, তাই না? ওই যে আমরা ইয়েতে দেখি না, ইউটিউবে দেখি না, যখন আমি এনার্জি পাচ্ছি না স্যার মোটিভেশনাল স্পিচ চাই, স্যার অমুকের মোটিভেশনাল স্পিচ শুনলাম, আমি পুরো এনার্জি পেয়ে গেলাম, আমি স্যার আজকের থেকে প্রিপারেশন নিতে শুরু করব। কতক্ষণ তোমাকে সেগুলো মোটিভেশন করবে বলো তো?
ম্যাক্সিমাম হয়তো তোমাকে আধা ঘন্টা এনার্জি দেবে, তারপর 1 ঘন্টার পর দেখবে তুমি যদি সেই বিছানায় শুয়ে ওই ইউটিউব দেখেছো, সেই বিছানাতে শুয়ে আছো, বাতি কোথায় একদম। তাহলে আমাদের কি করতে হবে, মোটিভেশন ওই ইউটিউবে না খুঁজে আমাদের বাড়ির মধ্যে খুঁজে নিতে হবে যে কোনগুলো আমাকে প্রত্যেকটা মুহূর্তে মোটিভেট করে রাখবে, সেই সকল জিনিসগুলো আমাদেরকে খুঁজে নিতে হবে। যদি তুমি কখনো হেরে যাচ্ছ যে আমার মনে হচ্ছে পারবো না, তোমাকে সব থেকে যে বেশি ভালোবাসে, হতে পারে বাবা মা, হতে পারে বন্ধু, বা হতে পারে হাজবেন্ড, বা হতে পারে ওয়াইফ, বা হতে পারে কোনো ছেলে মেয়ে, যে 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 জায়গাতে আছো, যখন তোমার মনে হচ্ছে যে আমি পারবো না, তুমি সেই মুহূর্তে তাদের কথাগুলো মনে করো, তাদের মুখের কথাগুলো মনে করো, দেখো তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমার আর পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিচ শুনতেই হবে না যখন তোমার মনে হচ্ছে যে আমি মনে হচ্ছে হেরে যাব। এইরকম তোমাকে মোটিভেশনাল স্পিচ গুলো রেডি করতে হবে, মোটিভেশনাল জায়গাগুলো তোমাকে তৈরি করতে হবে, যেগুলো অপরের উপর ডিপেন্ড যেন তোমাকে না থাকতে হবে। তখন আমি ইউটিউবে দেখবো স্যারেরা একটা মোটিভেশনাল স্পিচ দিয়েছে না, তাহলে কি করতে হবে, তোমার পড়ার টেবিলের সামনে তুমি তোমার বইগুলোকে নামিয়ে রাখো। দিন রাত্রিতে পড়ো না পড়ো দেখার কোনো দরকার নেই, অ্যাটলিস্ট ঘুম থেকে উঠে যেন দেখো যে হ্যাঁ আমার পড়ার টেবিলে পানিনি ওম স্বয়ং পানিনি আছে, আমার পড়ার টেবিলে অভিজ্ঞান শকুন্তলম আছে, আমার পড়ার টেবিলে শ্রীমদ্ ভগবত গীতা আছে। তুমি দিনে রাত্রিতে যেন বইগুলোকে দেখতে পাও, এটা তুমি আগে ফোকাসটা করো, এই জায়গাটাতে আগে ফোকাস করো। সুতরাং কি করবে, ফার্স্ট হচ্ছে তোমাদের কাজ, সিলেবাস তোমরা পেয়ে গেছো, এখন তোমাদের যে কাজটা হচ্ছে বইগুলোকে কালেক্ট করে নাও। ওকে, আমি এর আগের ভিডিওতে হয়তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমাদের বিষয়ের জন্য, সংস্কৃত বিষয়ের জন্য কি কি বই লাগবে, বাংলা বিষয়ের জন্য স্বরূপ স্যার দেখিয়ে দিয়েছে কি কি বই আমাদের পড়তে হবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা মোটামুটি তুলে ধরেছি। তোমাদের সব বই দরকার নেই, তোমার হাতের কাছে যে বইগুলো আছে তুমি সেই বইগুলোকে বার করো, সেগুলোকে ধুলোগুলো ভালো করে পরিষ্কার করে নাও, তোমার বইয়ের টেবিলে অ্যাটলিস্ট নামিয়ে রাখো। ওকে, ফার্স্ট। নেক্সট দেখি আমাদের কি রয়েছে, স্লাইড কি বলছে দেখো। নেক্সট বলছে বিগত সালের প্রশ্ন সংগ্রহ করুন, বিগত সালের প্রশ্ন সংগ্রহ করুন, প্রশ্নের ধরন জানুন। বেশ, প্রশ্ন বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু কিছু এমসিকিউ সরাসরি তথ্যভিত্তিক হয়, আবার কিছু এমসিকিউতে ধারণা ও প্রয়োগের প্রয়োজন হয়। এমসিকিউ ধরন বুঝে সেভাবে প্রস্তুতি হয়। কেন এটা বলা হয়, এটা এই কারণে বলা হচ্ছে যে একটা যদি আমি আভাস পাই আগে থেকে, তাই না, ধরো আভাস পাই বলতে ধরো আমি কোথাও ঘুরতে যাচ্ছি বা আমি কারো সাথে যুদ্ধ করতে যাচ্ছি, আমি যদি জেনে যাই যে ওনার কাছে ওই সব অস্ত্রগুলো আছে, তাহলে আমি আগে থেকে মানে প্রিপারেশন নিয়ে যাব, যে ওনার কাছে আমি দেখেছি যে ওনার কাছে বোমা আছে, আমাকে যে কোনো মুহূর্তে কিন্তু উড়িয়ে দিতে পারে, তাহলে আমি সেইভাবে প্রিপারেশন নিয়ে যাব। আমি যদি দেখেছি না ওনার কাছে কিচ্ছু নেই, তীর ধনুক ছাড়া কিচ্ছু নেই, তো আমি সেইভাবে প্রিপারেশন নিয়ে যাব। আমি যদি দেখেছি ওনার কাছে AK-47 রয়েছে, তাহলে আমি সেইভাবে প্রিপারেশন নিয়ে যাব, রাইট। এইটাই হচ্ছে মধ্য কথা, যে বিগত সালের যদি আমরা প্রশ্নগুলো দেখে থাকি, যে কোনো, সেটা তুমি সিএসসি কলেজ সার্ভিসের পিএসসি প্রশ্ন দেখো একটা ধারণা পাবে, স্কুল সার্ভিসের একটা প্রশ্ন দেখো, মানে এই স্কুল লেভেলের যে পিএসসি সেটার একটা প্রশ্ন দেখো, একটা ধারণা পাবে। তুমি যদি এই প্রশ্নের ধারণাটা তোমার মধ্যে থেকে থাকে, তাহলে কি হবে, তুমি সেই মতো প্রিপারেশনটা নিতে পারবে, তুমি সেই মতো এগোতে পারবে, রাইট। তুমি তার জন্য কি করবে, আগে প্রশ্নগুলো দেখে নাও, যদি ইউটিউব পাচ্ছ ইউটিউবে দেখে নাও, আমরাও চেষ্টা করছি দিয়ে দেওয়ার, সমস্ত প্রশ্নগুলো কালেক্ট করার চেষ্টা করে তোমাদেরকে ইউটিউবে আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করছি। তোমরাও চেষ্টা করো, বিভিন্ন ইউটিউব থেকে শুরু করে গুগলে পেয়ে যাবে, সার্চ করো, বিভিন্ন ভাবে যে কোনো ভাবে তোমরা প্রশ্নগুলো জোগাড় করে আগে প্রশ্নের ধরনটা জেনে নাও, যে কি ধরনের প্রশ্ন হয়। আমাদেরকে টিকা ভাষ্যতেই মানে শুধুমাত্র লাইনগুলোতেই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে, নাকি আমাদের টিকা ভাষ্য পড়তে হবে, এইগুলো মধ্য কথা, এগুলো জেনে রাখো। আর আমি তোমাদেরকে হালকা হিন্টস দিয়ে রাখি, পিএসসি তে যদি 70টা সাবজেক্ট থেকে প্রশ্ন হয়, যদি 70টা সাবজেক্ট থেকে প্রশ্ন হয়, তুমি পিএসসির প্রিপারেশন যদি না নাও, তাও তুমি 50 থেকে 55টা প্রশ্ন করে আসতে পারবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে। যদি 50টা প্রশ্ন হয়, 40টা প্রশ্ন তুমি প্রিপারেশন না নাও, তবু তুমি করে আসতে পারবে। কিন্তু কোথায় রিটিন পরীক্ষার লিখিত পরীক্ষায় কোয়ালিফাইং মার্কসটা লুকিয়ে থাকে, ওই যে 10টা তুমি পাচ্ছ না, সেই 10টাই হচ্ছে কোয়ালিফাইং মার্কস। 40টা সবাই করে দিচ্ছে, কিন্তু 40-এর পর যখন 50-এ তুমি যাচ্ছ, তখন দেখবে আর তুমি এগোতে কিন্তু পারছো না। তার জন্য আমাদেরকে সেই প্রশ্নের ধরনগুলো একটু ভালো করে জেনে রাখতে হবে, যে ঠিক কি ধরনের আমাদের প্রশ্ন হয়। ওকে, নেক্সট হচ্ছে
এবার একটা রুটিন তৈরি করুন। তাহলে আমরা কি 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 পেয়েছি এখন অবধি? আমরা সিলেবাস পেয়েছি, আমরা বই কালেক্ট করে নিয়েছি, আমরা প্রশ্নের ধরন আমরা জেনে নিয়েছি, 3টে স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মাঠে নামবো, মানে আমার অস্ত্র শস্ত্র সব রেডি হয়ে গেছে, এবার আমাকে মাঠে নামতে হবে, মানে এবার আমাকে যুদ্ধের ছকটা তৈরি করতে হবে যে আজকে রাত্রিতে আমি এখানে থাকবো, ভোরবেলায় ওখান থেকে বেরিয়ে যাব, তারপর আমি ওর বাড়ির সামনে ওর দরজার সামনে লুকিয়ে থাকবো, ও যখন বেরোবে তখনই আমি গুলিটা চালিয়ে দেবো, তাই না? এইরকম যে একটা ছক, এই ছকটা এবার তোমাকে তৈরি করতে হবে। ছকটা তৈরি কিভাবে করবে না, একটা তুমি রুটিন তৈরি করে নাও। তুমি তোমার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে তুমি দেখো তুমি পিএসসির জন্য কত ঘন্টা সময় দিতে পারছো। হতে পারে 1 ঘন্টা, যদি তোমার মনে হয় 24 ঘন্টার মধ্যে স্যার আমি না 1 ঘন্টায় সময় দিতে পারবো, প্লিজ এনাফ, 1 ঘন্টা এনাফ। তুমি যদি মনে করো স্যার আমি 30 মিনিট দিতে পারবো পিএসসি, এটাও এনাফ। তুমি যদি মনে করো স্যার আমি 10 মিনিটের বেশি পিএসসি কে সময় দেবো না, এটাও এনাফ। কেন এনাফ বলছি? তুমি যেরকম সময় দেবে তোমাকে সময় ঠিক সেই রকম তোমাকে রেজাল্ট ফিরিয়ে দেবে, তাই না? তুমি যদি মনে করো আমি 1 ঘন্টা পিএসসি কে সময় দেবো, পরীক্ষার হলে তুমি দেখবে 50টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্ন করতে পেরেছো, 30টা কারণে। তুমি যদি মনে করো আমি 100% স্যার আমি দেওয়ার চেষ্টা করব, তুমি পরীক্ষার হলে 100% উত্তরেই করে আসতে পারবে। তাই এটা হচ্ছে তোমার উপর, তুমি একটা সময় দেখে নাও তুমি কত ঘন্টা দিতে পারবে। তোমার প্রত্যেকের, আমরা বড় হয়েছি, প্রত্যেকের লাইফে কাজ আছে, অনেকেই সংসারী আছে, আহ সংসার হয়ে গেছে, ছেলে মেয়ে আছে, স্বাভাবিক। মানে এসএসসির জন্য তো আর আমরা বসে থাকবো না, সবারই একটা সংসার হয়ে গেছে মোটামুটি, বা ওই স্টেজে আমরা চলে গেছি, তাই না? পরিবার আছে, সবারই ফ্যামিলি আছে, প্রত্যেকের লাইফে কাজ আছে, কেউ হয়তো চাকরি করছে অনেক জায়গায়, কেউ হয়তো সিবিএসসি স্কুলে আছে, কেউ হয়তো বিভিন্ন কাজে যুক্ত আছে। তুমি সমস্ত কাজগুলোকে দেখে নিয়ে তুমি কি করবে, তোমার সময়টা আগে নির্ধারণ করে নাও যে তুমি কতক্ষণ সময় দিতে পারছো। জাস্ট 1 মিনিট চার্জ। ওকে, তুমি দেখে নাও যে তুমি দিনে কতক্ষণ সময় পাচ্ছ, ঠিক সেই সময় অনুসারে তুমি একটা রুটিন তৈরি করে নাও। কোন সময় কবে কি কি পড়বেন, মানে ধরো আজকে তুমি রুটিন তৈরি করছো, আজকে হচ্ছে মঙ্গলবার, আগামী বুধবার থেকে তুমি পড়াশোনা করবে, তাহলে বুধবার তুমি কি কি বিষয় পড়বে এবং কতক্ষণ পড়বে, কোন বিষয়টা কতক্ষণ পড়বে, এইভাবে তোমাকে কিন্তু একটা সায়েন্টিফিক একটা রুটিন কিন্তু তৈরি করে নিতে হবে। হতে পারে যে তুমি তোমার পাঠ্য বিষয়গুলোর জন্য 1 ঘন্টা সময় দিলে, ব্যাকরণের জন্য 1 ঘন্টা সময় দিলে, এইভাবে তুমি যদি 4 ঘন্টা প্রতিদিন সময় ম্যানেজ করতে পারো, তুমি তোমার সময়টাকে ডিভাইডেড মানে ভেঙে নাও, সুন্দর করে সাজিয়ে নাও যে আমি 1 ঘন্টা এটার জন্য দেবো, 1 ঘন্টা এটার জন্য দেব। সময় নির্ধারণ করুন, মানে কত ঘন্টা তুমি পড়াশোনা করবে এটা তুমি নির্ধারণ করো, পড়ার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং সেই সময়ে মনোযোগ দিয়ে পড়ুন। যে সময় তুমি রুটিন তৈরি করছো মনে রেখো তোমাকে সেই সময়ই পড়াশোনাটা করতে হবে। এটা তোমাকে একটা চ্যালেঞ্জ নিতে হবে যে আমি 2025 সালে একটা চ্যালেঞ্জ নিচ্ছি, একদম পাঞ্চুয়াল হব, মানে আমার রুটিনে যে সময় আছে আমি সেই সময়টাই পড়াশোনা করব। সপ্তাহে অ্যাটলিস্ট 5 দিন, 2 দিন তুমি ছেড়ে দাও, পারবে না, অনেক কাজ থেকে যায়, 2 দিন আমি ছেড়ে দিলাম। তুমি এটা নিজের প্রতি একটা নিজেকে কথা দাও, নিজেকে নিজের প্রতি নিজে একটা চ্যালেঞ্জ নাও যে আমি অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন আমি রুটিন মাফিক পড়াশোনা করব। 2 দিন আমার হেরফের হতে পারে, কিন্তু আমি সপ্তাহে 5টা দিন আমি কিন্তু রুটিন মাফিক পড়াশোনা করব। ওকে, রুটিন কিন্তু তোমাদের তৈরি করতে হবে। দেখো কোথায় বলে, যদি তুমি শোনো তাহলে কিন্তু এগুলোর দাম আছে, আর যদি মনে করো যে না স্যার, স্যার তো বকছে, বকে যাক, আমি এখানে শুনছি চলো, তাহলে এগুলোর কোনো দাম নেই। তুমি যদি মনে করো রাস্তার একটা পাথরকে তুমি শিব ঠাকুর হিসেবে পুজো করবে, সেটাই কিন্তু শিব ঠাকুর হয়ে যাবে। তুমি যদি মনে করো ওটা একটা পাথর, ওটা একটা পাথরই হয়ে গেল। যথা দৃষ্টি তথা সৃষ্টি, তুমি যে রূপ দেখবে সৃষ্টিটা সেই রূপ হবে। তুমি যদি আমাকে মনে করো খারাপ, আমি খারাপ। তুমি যদি মনে করো আমি বেস্ট, আমি বেস্ট। তুমি যদি মনে করো যে এই কথাগুলো ঠিকঠাক, দেখ তাহলে তুমি ফলো করো। তোমার যদি মনে হয় এই কথাগুলো ঠিকঠাক নয়, তাহলে তুমি ফলো করবে না। মানে পুরোটাই ডিপেন্ড করছে তোমার উপর। আমরা বিদ্যাচর্চা একটা দায়িত্ব নিয়েছি, একটা ক্লাস নিতে হবে, আমরা বলছি, গাইড করছি, এবার কিন্তু ডিপেন্ড করবে তোমার উপর। তুমি এটাকে পাথর হিসেবে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে, নাকি ওই পাথরটাকে তোমার বাড়িতে রেখে শিব ঠাকুর হিসেবে পুজো করবে, এটা কিন্তু দায়িত্ব তোমার। ওকে, যাই হোক, রুটিন কিন্তু তোমরা কিন্তু তৈরি করে নেবে, একটা রুটিন মাফিক কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ নাও 2025 সালে, যে আমি যা কিছু করব সবকিছু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে করব। ওকে, নেক্সট দেখি কি রয়েছে।
নেক্সট দেখো রয়েছে রুটিন তৈরি হয়ে গেছে, এবার আমরা কিভাবে পড়াশোনা শুরু করব। বেসিক ক্লিয়ার করুন, মানে যে যে তোমার পাঠ্য বিষয়গুলো রয়েছে একদম নিজের নিজের পাঠ্য বিষয় যেগুলো রয়েছে, ব্যাকরণ যেগুলো রয়েছে, ফার্স্ট কি করবে, বেসিক জিনিসগুলো ক্লিয়ার করো। সাপোজ ধরো তুমি পড়াশোনা করতে যাচ্ছ আহ ধরো অভিজ্ঞান শকুন্তলম বা তুমি কুমার সম্ভব, তুমি যদি অভিজ্ঞান শকুন্তলমের ওই অভিজ্ঞান শকুন্তলম শব্দটার অর্থ না বুঝেই তুমি যদি রাজা দুষ্যন্ত কেন শকুন্তলার প্রেমে পড়লো সেই নিয়ে যদি রিসার্চ করতে নেমে যাও, তাহলে বাবা তোমার মানে ওই পিএসসি কোয়ালিফাই করতে পারবে না। কি করতে হবে, অভিজ্ঞান শকুন্তলম সম্বন্ধে আমাদের একটা জেনারেল আগে ধারণা করতে হবে। প্রশ্ন খুব বেশি ডিপ হয় না, এসএসসি তে প্রশ্ন দেখবে শকুন্তলাকে না কি যেন প্রশ্ন দিয়েছিল, এত সহজ সহজ প্রশ্নগুলো হয়, শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিল বা শকুন্তলার পালিত পিতার নাম কি, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হয়তো এসেছিল। সবাই জানো এগুলো কি প্রশ্ন, মধ্যকথা প্রশ্ন এই লেভেলেরই হয়, বিশাল কিছু হয় না। তার জন্য কি করবে, প্রত্যেকটা টেক্সটের বেসিকটা আগে ক্লিয়ার করে নাও। বেসিকটা তুমি যদি ক্লিয়ার রাখতে পেরেছো তাহলে তুমি জানবে তোমার প্রিপারেশনের 40% তুমি কিন্তু কমপ্লিট করে নিতে পেরেছো। ফার্স্ট হচ্ছে বেসিক ক্লিয়ার করতে হবে, তারপর গভীরে যান। বেসিক ক্লিয়ার থাকলে সহজেই বিষয় মনে রাখা যায়। মানে অভিজ্ঞান শকুন্তলম বা বাংলা সাহিত্যের কিছু একটা আমি টেক্সট নিয়ে নিলাম, ওই টেক্সটটা যদি আমি বেসিকটা ক্লিয়ার করতে পারি তাহলে কি হবে, ওই টেক্সটটা সম্বন্ধে আমার একটা ধারণা তৈরি হবে। তারপর তুমি আস্তে আস্তে তোমার রুটিন অনুসারে তুমি ডিপলি প্রবেশ করো, মানে কন্টেন্ট যেগুলো রয়েছে, কি কি অধ্যায় রয়েছে, তার বিষয়বস্তু কি কি রয়েছে, ফুল ফল কি রয়েছে, লতা পাতা কি রয়েছে, সেগুলো তুমি প্রবেশ করো। ওকে, তাহলে আমরা ফার্স্ট কি করব, আগে বেসিক জায়গাটা ক্লিয়ার করব। নেক্সট হচ্ছে খাতায় নোট করুন এবং সুন্দর সাজিয়ে রাখুন। আমরা কিন্তু প্রত্যেকেই দেখবে নিজেকে সাজিয়ে রাখতে খুব তৎপর, তাই না? প্রত্যেকে কিন্তু নিজেকে সাজিয়ে রাখতে খুব তৎপর। এই শীতকালেও অনেকেই তো মানে আছে, অনেকেই আছে রাত্রি 12টার সময় কিন্তু যেখানে যাক না কেন বাড়িতে এসে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, মুখে আমরা ক্রিম লাগাবো, তারপর ড্রেস চেঞ্জ করব, হাত পা ধোবো, পুরো ফ্রেশ হবো, আমরা বাড়ির যা ড্রেস এই সকল ড্রেস পরবো, তারপর কিন্তু আমরা ঘুমোতে যাব। এরকম কিছু মানুষজন আছে। আবার কিছু মানুষজন আছে আমার মতো কিছু পাবলিক, রাত্রি 12টার সময় যদি ফিরেছি চলো ঘুমিয়ে পড়ো, কালকে দেখা যাবে, রাইট? মানে এই আর কি, মানে অনেক ধরনের পাবলিক তো থাকে, কেউ সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে, আবার কেউ অগোছালো। তো পড়াশোনার ব্যাপারটা হচ্ছে ঠিক তুমি যতটা সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে সরস্বতী তত কিন্তু তোমার উপর কৃপা ভর করবে, মানে সরস্বতী তত বেশি তোমাকে আশীর্বাদ করবে। আমরা নিজেকে সুন্দর সাজিয়ে রাখতে সবাই চেষ্টা করি, কিন্তু আমাদের পড়াশোনার জায়গাটাকে আমরা খুব কম জনেই আছি যারা সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না। দেখবে কিছু ছেলে মেয়ে আছে খাতাগুলো এত সুন্দর করে, ক্লাস যদি আজ থেকে 10 বছর আগের পড়াশোনার খাতা তুমি তার কাছে খোঁজ করো তুমি কিন্তু পেয়ে যাবে। আর আমার কাছে যদি তুমি গতকালকে স্যার অফিসে বা কলেজে কি পড়িয়েছেন বা কি করেছেন সেই স্টাডি মেট একটু দেখান তো, আমি দিতে পারবো না। এরকম আর কি কিছু গোছালো অগোছালো ব্যক্তি সব জায়গায় থেকে থাকে। তাই আমাদের পড়াশোনার ক্ষেত্রে কি করতে হবে, তুমি যে বিষয়টা পড়াশোনা করছো, ধরো তুমি আজকে একটা যে কোনো টেক্সট তুমি পড়তে শুরু করলে, সেই টেক্সটের বেসিকটা তুমি পড়ে নিলে, বেসিকটা পড়ার পর তুমি কি করবে, সেই বেসিক জিনিসগুলো তুমি খাতায় তৈরি করে নাও, মানে খাতায় লিখে রাখো সুন্দর করে। অভিজ্ঞান শকুন্তলম হেডলাইন করলাম, অভিজ্ঞান শকুন্তলমের কতগুলো অঙ্ক, অভিজ্ঞান শকুন্তলমে কি প্রত্যয় আছে, কোনটার পর কি হয়েছে, নাটক অঙ্কগুলোর নাম কি আছে, নান্দি শ্লোক কি আছে, সেখানকার বিষয়বস্তু, এইভাবে স্টেপ বাই স্টেপ সুন্দর করে প্রত্যেকটা বিষয়কে তুমি সাজিয়ে রেখে দাও। এগুলো তোমার কাজে লাগবে, পরে কাজে লাগবে। কখন কাজে লাগবে আমি একটু পরে বলছি। বেশ, যাই হোক, তাহলে আমরা সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। মধ্য কথা, এটা কিন্তু ডিপেন্ড করবে ব্যক্তির উপর। তো যে একটু আগে আবারও বলছি, কিছু মানুষ আছে গোছালো, কিছু মানুষ আছে অগোছালো। আমার জানা একজন ব্যক্তি আছে, আজ থেকে 25 বছর আগে, মানে ধরে নাও ওনার মেয়ের বয়স যদি আজকে 26 বছর বা 27 বছর, সেই যখন ওনার মেয়ে হয়েছে, হসপিটালে যখন মেয়ে হয়েছে, সেই হসপিটালে মেয়ে হওয়ার জন্য কত টাকা খরচ করেছে আজকে যদি আমি চাই, সেই হিস্ট্রি কিন্তু আমাকে দিয়ে দেবে। যে আমার যেদিন আজ থেকে 26 বছর আগে যেদিন মেয়ে হয়েছে, সেই মেয়ের মানে যেদিন হয়েছে, জন্ম হয়েছে, সেদিন আমি কত টাকা খরচ করেছি আজও কিন্তু খাতায় লেখা আছে, তাই না? এরকম খুব খুব কম মানুষ থাকে।
কিন্তু যদি আমরা এরকম হতে পারি এটা কিন্তু খুব ভালো, আমাদের ডেইলি নোট করাটা খুব দরকার পড়ে। তাই তোমরা যারা প্রিপারেশন নেবে পিএসসির জন্য, যেগুলো তোমরা পড়াশোনা করবে আমি প্রত্যেককেই বলবো সেগুলো খাতায় কিন্তু লিখে রাখবে। ওকে, নেক্সট। একাধিকবার পড়ুন, একটি বিষয় বারবার পড়লে সেটি মুখস্থ হয়ে যায়, রাইট? এটা আমরা সবাই জানি, তাই না? যত বেশি আমরা পড়াশুনো করব, ওই যে একটু আগে বললাম না, তুমি লিখে রেখে দাও, লিখে রেখে দাও, খাতাতে লিখে রেখে দাও। ধরো তুমি আজকে অভিজ্ঞান শকুন্তলম বা বাংলা সাহিত্যে যে কোনো একটা টেক্সট পড়লে, পড়া হয়ে গেল, খাতায় তুমি নোট ডাউন করে নিলে। নেক্সট বার তুমি যখন অভিজ্ঞান শকুন্তলমকে পড়তে যাবে বা রিভাইজ দিতে যাবে, তুমি কি আর সেই এত মোটা অনিলচন্দ্র বসুর বইটা কি আর বার করবে? না, বার করার প্রয়োজন হবে না। তখন তুমি কি করবে? তুমি যেগুলো নোট ডাউন করেছিলে সেগুলোকে তুমি এবার রিভাইজ দিতে শুরু করো। এখানে তোমার দরকার পড়ছে যে তুমি কি নোট ডাউন করেছো। তার জন্য বললাম যে যখনই পড়বে তুমি নোট ডাউন করে রাখো। নেক্সট বার যেন আমাকে ওই বইটাকে আর বার করতে না হয়, আমার খাতাটাই যেন আমি একবার চোখ বুলিয়ে নিতে পারি, রাইট? তার জন্যই কিন্তু আমাদের দরকার পড়বে সুন্দর সাজিয়ে গুছিয়ে লিখে রাখা। আমরা কিন্তু প্রত্যেকেই লিখে রাখবো, আমরা যা যা পড়ছি সেগুলো আমরা নোট করে রাখবো, ইম্পর্টেন্ট জায়গাগুলো। নেক্সট আমরা যখন রিভাইজ করব, আমরা সেই জায়গাগুলোকেই আমরা রিভাইজ করব বারবার। নেক্সট কি রয়েছে? লিখে প্র্যাকটিস করুন। লিখে প্র্যাকটিস করলে সেটি ভালোভাবে মনে থাকে। বারবার একটাই জিনিসকে হাইলাইট করা হচ্ছে, লিখে প্র্যাকটিস করতে হবে। যদিও কোথায় বলে শতংবদ মা লিখো, কিন্তু পড়াশোনার প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু আলাদা। শতংবদ মা লিখো ওটা ভুল, মানে পড়াশোনার ক্ষেত্রে এখানে কি করতে হবে? 100 বার লিখতে হবে। হয়তো একবার আমরা বলবো, কিন্তু সেই বিষয়টাকে আমরা 10 বার লিখবো। দেখবে তোমরা যে কোনো একটা বিষয়কে 7 দিন তোমরা ফলো করো, একটা বিষয়কে পড়াশোনা চলাকালীন মুখে বলছো আর খাতায় এদিকে লিখে যাচ্ছ, মুখে বলছো খাতায় এদিকে রাফলি লিখে যাও, ফেয়ার এখন না, রাফলি লিখে যাও, দেখবে তোমার বিষয়টার প্রতি কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, মনে রাখবে অনেকদিন। তাই বারবার আমরা কি করব? যেটা আমরা পড়বো আমরা সেটাই কিন্তু বারবার লিখতে শুরু করব। নেক্সট হচ্ছে ছবি বা চিত্রের সাহায্য নিন। কিছু বিষয় বা ছবি চিত্রের সহজে মনে রাখা যায়। এখানে দেখো, ধরো যে বিষয়গুলো আছে, কিছু কিছু বিষয় আছে না, দেখবে ছবির মাধ্যমে। আমি দেখেছিলাম, মানে আমি আজ থেকে বছর 5 আগে যখন আমি মিশনে, মানে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে পড়াশুনো করছিলাম, আমাদের ক্লাস হতো ধরো সন্ধ্যেবেলায়, কখনো রাত্রিবেলায়। একজন ব্রহ্মচারী ছিলেন, মানে আমাদের বয়সেই, খুব বড় নয়, আমাদের বয়সেরই একজন ব্রহ্মচারী ছিলেন। মানে তিনি তখন মহারাজ হননি। ওই যে 12 বছর তো আমাদের সাদা ড্রেসে কাটাতে হবে, তারপর আমরা 12 বছর পর যদি পরীক্ষায় পাস করি তখন আমরা ওই গেরুয়া বসন পাই, মানে সন্ন্যাস বা যে আমরা মহারাজ ওই লাইনে যেতে পারি। তো উনি ছিলেন সাদা ড্রেসের। কি করছিলেন? প্রায় আমি ওনাকে দেখতাম, উনি কি করতেন, মানে স্যার যেটা পড়াচ্ছেন উনি কিন্তু সেই মুহূর্তে ক্লাসে কিন্তু সেটাকে ছবির মাধ্যমে এঁকে নিচ্ছে। ধরো বেদান্ত স্যার আমরা পড়াশোনা করছি, সেখানে ব্যষ্টি যোগজ্ঞান সমষ্টি যোগজ্ঞান, আমরা স্যারের কথা শুনছি, উনিও কথা শুনছেন, কিন্তু উনি খাতাতে ছবির মাধ্যমে জিনিসগুলোকে এঁকে নিচ্ছেন। মানে পুরো ব্যাপারটাকে স্ট্রাকচার একটা রূপ তৈরি দিয়ে দিচ্ছে। কি হচ্ছে এতে, কেন ওনার সাথে আমি পরবর্তীকে এবং নিজেরাও ফিল করি যে এটা কেন করেন। এটা এই কারণে করা হয়, তুমি যদি একটা বিষয়কে পড়ার সময় তুমি যদি ছবির মাধ্যমে বিষয়গুলোকে মনে রাখার চেষ্টা করো, দেখবে বিষয়টা সব থেকে বেশি মনে রইবে। ধরো অভিজ্ঞান শকুন্তলম পড়ছি, বিষয়টাকে পড়ার সাথে সাথে দেখবে মাইন্ডে তুমি ভাবো যে এইরকম ঘটনা ঘটেছে, রাজা দুষ্যন্ত চলে গেছে, তপবনে চলে গেছে, সেখানে শকুন্তলা এরকম অবস্থায় বসে আছে। এই যে ঘটনাগুলোকে ভাবতে শুরু করো, মাথার মধ্যে ছবিটা এঁকে নাও, দেখো বিষয়গুলো তোমার সব থেকে বেশি মনে রইবে। আর যদি মনে হচ্ছে এই বিষয়টা আমি খাতাতে ছবি আঁকতে পারবো, সেটাকে তুমি একটা স্কেচ করে নাও, স্কেচ করে সেটাকে একটা স্ট্রাকচার, একটা রূপ দিয়ে দাও, দেখো তুমি বিষয়টাকে আরো বেশি করে মনে রাখতে পারবে। তাই প্রত্যেকটা সময় আমাদেরকে টার্গেট রাখতে হয় ছবির মাধ্যমে বিষয়গুলোকে মনে রাখা। চেষ্টা করবো আমরা, সব বিষয় হয়তো হবে না, কিন্তু যেগুলো হবে আমরা সেগুলোই কাজ করব। নেক্সট কি? নিজের ভাষায় ব্যাখ্যা করুন। পড়ার পর সেটি নিজের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করুন, এতে বিষয়টি ভালোভাবে বোঝা যায় এবং মনে থাকে। আমি বিশ্বাস আমার সাথে তোমরা সবাই এগ্রি হবে। তুমি যদি একটা বিষয় পড়লে, তো তুমি নিজের ভাষায় ওটাকে ব্যাখ্যা করো, বা তুমি মনে মনে তুমি ভাবো যে অভিজ্ঞান শকুন্তলার ফার্স্ট অঙ্ক আমি পড়েছি, এটা আমি কাউকে পড়াচ্ছি, রাইট? আমি কাউকে পড়াচ্ছি, তুমি ভাবো যে আমার সামনে 4 জন স্টুডেন্ট আছে, আমি তাদেরকে অভিজ্ঞান শকুন্তলমের নান্দি শ্লোকটা বোঝাচ্ছি, বা বাংলা সাহিত্যের কিছু একটা টেক্সটকে তুমি ধরে নাও যে আমি এই টেক্সটটা 4 জন স্টুডেন্টকে পড়াচ্ছি। তখন তুমি তাদেরকে কিভাবে পড়াবে, কিভাবে অ্যাপ্রোচ করবে? মনে মনে ভাবো যে 4 জন স্টুডেন্ট আছে, আমি তাদেরকে পড়াচ্ছি।
ওকে, দেখো তোমার বিষয়টা পুরো কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে। বলা হয় না, আমরা যখন পড়াশোনা করি তখন হয়তো 20% আমরা শিখতে পারি কোন একটা বিষয়ের, কিন্তু যখন আমরা কাউকে পড়াই তখন আমরা ম্যাক্সিমাম 30 থেকে 40% শিখতে পারি, জ্ঞান অর্জন করতে পারি একটা বিষয়ের। কিন্তু 40 থেকে 50% কিন্তু জেনে রাখো সব সময় আমাদের ব্ল্যাঙ্ক থেকে যাবে। একটা বিষয়ে তুমি 100% নলেজ কোনোদিন রপ্ত করতে পারবে না। অ্যাজ এ স্টুডেন্ট, যখন আমরা স্টুডেন্ট থাকি তখন আমরা ম্যাক্সিমাম 30% শিখতে পারি। অ্যাজ এ টিচার, যখন আমরা ওই বিষয়ের একজন শিক্ষক হয়ে বা কোনো ছাত্রছাত্রীকে পড়াতে যাই তখন আমরা আরো 30% শিখতে পারি, মানে 30 + 30 60% আমরা একটা বিষয়ের প্রতি জ্ঞান অর্জন করতে পারবো, কিন্তু কখনোই আমরা 100% জ্ঞান অর্জন করতে পারবো না। তাহলে কি করতে হবে, যখন আমরা স্টুডেন্ট থাকবো তখন আমরা 30% জানলাম, যখন আমরা কাউকে পড়াবো তখন আমরা আরো 30% জানবো। তাই প্রত্যেকটা বিষয় যখন তোমার পড়া কমপ্লিট হয়ে যাবে, তুমি মনে করো যে আমি কাউকে পড়াচ্ছি, স্টুডেন্ট না থাকুক দরকার নেই, তুমি মনে করো আমার সামনে 4 জন স্টুডেন্ট বসে আছে, আমি তাদেরকে এই বিষয়টা ব্যাখ্যা করছি, অ্যাপ্রোচ করছি, এভাবে তুমি তাদেরকে বোঝাও, দেখো বিষয়টা তোমার কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট, পর্যাপ্ত বিশ্রাম নিন, পড়ার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামও জরুরি। পর্যাপ্ত বিশ্রাম না নিলে পড়া মনে থাকে না। টানা কখনোই 1 ঘন্টা যদি তোমাদেরকে বলা হয়, এখানে রিয়া আছে, ঐন্দ্রিলা আছে, অনেকে আছে, শ্রাবণী, যেগুলো আমি দেখতে পাচ্ছি ফার্স্ট স্ক্রিনে, রিয়া, প্রত্যেকেই তোমাদেরকে যদি বলা হয় 1 ঘন্টা টানা পড়ো, তো কেউ পড়তে পারবে না। 1 ঘন্টা টানা আমরা পড়তেই পারবো না, মাইন্ড আমাদের এমন হয়ে গেছে 1 ঘন্টা আমরা পড়াশোনাই করতে পারবো না। যদি আমাদেরকে জোর করে 1 ঘন্টা পড়াশোনা করিয়ে দিয়েছে কেউ, মানে জানবে তুমি তোমার মানে জ্ঞান অর্জন 0 হয়েছে, কিচ্ছু হয়নি, তুমি হয়তো চাপে পড়ে 1 ঘন্টা পড়াশোনা করছো, কিন্তু তোমার নিট ফল যেটা রেজাল্ট দেখবে 0 হয়ে গেছে। মানে এই স্টেজে এসে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা কখনোই টানা পড়তে পারবো না। কিন্তু মাধ্যমিকের সময় মনে করো তো, ইতিহাস আমরা 4 পাতা পর পর মুখস্থ করে নিয়েছি, পলাশির যুদ্ধ আমরা 4 পাতা মুখস্থ করে নিয়েছি, আজকে 4 পাতা মুখস্থ করো তো পারবে না। তাহলে কি করতে হয়, পর্যাপ্ত বিশ্রাম নিতে হয়। মানে ধরো তুমি 1 ঘন্টার একটা প্রিপারেশন নিতে যাচ্ছ, 10 মিনিটস পড়লে 2 থেকে 3 মিনিট তুমি রেস্ট নাও, ব্রেক নাও, 2 থেকে 3 মিনিট ব্রেক নেওয়ার পর আরো হয়তো 15 মিনিটস পড়াশোনা করলে, তারপর আরো 5 মিনিট ব্রেক নাও। এইভাবে ছোট ছোট ব্রেক নিতে হবে আমাদেরকে, ব্রেক নিয়ে পড়াশোনাটা আমাদের করতে হবে। তাহলে বিষয়গুলো কি হবে, আমরা ভালো করে আরো বেশি মনে রাখতে পারবো। টানা কেউ পড়তে যাবে না, 5 মিনিট 10 মিনিট, মানে এটা বলার অপেক্ষায় রাখে না, মোবাইল সবার কাছে আছে, বলার এটা অপেক্ষায় রাখে না যে টানা কেউ পড়তে যাবে না। তথাপি বলছি টানা কেউ পড়তে যাবে না 1 ঘন্টা 2 ঘন্টা, মাঝে আধা ঘন্টা 10 মিনিট করে ব্রেক রাখবে, তারপর তোমরা পড়াশোনা করবে। এতে হলে দেখবে মাথার আমাদের ব্রেনও রেস্ট পাবে, আমারও মাইন্ডও আমার ঠিক থাকবে। ওকে, নেক্সট কি বলেছে, মক টেস্ট দিতে হবে পড়ার পর। ওই যে প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, যত বেশি আমরা প্র্যাকটিস করতে পারবো তত বেশি আমরা পারফেক্ট হয়ে উঠবো, রাইট? তাহলে আমাদের কি করতে হবে, ধরো আমি যে বিষয়টা পড়ছি সেই বিষয়টা পড়ার পর আমি একটা মক টেস্ট দেব। মক টেস্ট দিলে আমার কি হবে, কতটা আমি শিখতে পারলাম, কোথায় কোথায় ভুল হচ্ছে, কোথায় কোথায় ঠিক হচ্ছে, এই বিষয়গুলো আমরা জানতে পারবো, তাই না? তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের পড়ার পর আমাদেরকে মক টেস্ট দিতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি, মানে সবার জন্য মক টেস্টটা দেবে। বিদ্যাচর্চার অ্যাপে প্রচুর পরিমাণে মক টেস্ট আছে, তোমরা দিতে শুরু করবে। বা তোমাদের যদি মনে হয় যে আমরা অফলাইন মক টেস্ট দেবো, তোমরা অফলাইন মক টেস্ট দাও, তোমরা ওএমআর শিট প্রিন্ট করে রেখে দাও বাড়িতে, সেখানে তোমরা মক টেস্ট দাও। যে কোনো ভাবে তুমি মক টেস্ট দিতে পারো, কিন্তু মধ্য কথা তোমাকে মক টেস্ট দিতে হবে। নেক্সট হচ্ছে আগের বছরের প্রশ্নপত্র সমাধান করুন, এতে নিজের প্রস্তুতি আরো মজবুত হবে। মানে যত বেশি তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যত বেশি সলভ করতে পারবে, তত তোমার বিষয়টার প্রতি নলেজটা আরো বেশি বাড়বে। মানে এই যে একটু আগে বলছিলাম ফার্স্টের দিকে একটা স্লাইডে, যত বেশি তুমি প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন সমাধান করতে পারবে তত বেশি তোমার নলেজটা আরো বেশি বাড়বে, তোমার কনসেপ্ট বেশি বেশি বাড়বে। ওকে, তাহলে আমরা কি করব, যত আমরা চেষ্টা করব প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নগুলো সমাধান করার। যদি আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি না পাচ্ছি, আমরা অন্য স্টেটের পিএসসি গুলোকে আমরা সমাধান করার। যত বেশি তোমরা প্র্যাকটিস করতে পারবে তত বেশি কিন্তু নিজের প্রস্তুতিটা আরো মজবুত করতে পারবে। ওকে, নেক্সট, এটাই আশা করি শেষ স্লাইড ছিল। হ্যাঁ, বেশ, তাহলে এতকাল আমরা যে আলোচনা করলাম, এতক্ষণ ধরে যে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, একবার আমরা সামারাইজ করে নিই। ফার্স্ট হচ্ছে আমরা সিলেবাস জেনে নিলাম। ওকে, সিলেবাস আমরা দেখে নিয়েছি। সেকেন্ড হচ্ছে সিলেবাস দেখার পর কি রয়েছে দেখি।
বিগত সালের প্রশ্নপত্র আমরা খুঁজে নিলাম, বিগত সালের প্রশ্নপত্রের ধরন আমরা জেনে নিলাম, তারপর আমরা কি করলাম, তারপর আমরা একটা রুটিন তৈরি করলাম। রুটিন অনুসারে আমরা বেসিক ক্লিয়ার করতে আস্তে আস্তে শুরু করলাম। যখন আমাদের বেসিক ক্লিয়ার করতে শুরু করলাম তখন আমরা সেই বিষয়গুলোতে খাতাতে নোট ডাউন করতে আমরা শুরু করলাম। নেক্সট আমরা যেটা করব, একাধিকবার মানে যখন আমরা রিভাইজ দেব তখন আমরা খাতাতে যেগুলো আমরা লিখে রেখেছি সেই বিষয়গুলোকে আমরা বারবার রিভাইজ দিতে শুরু করব। নেক্সট হচ্ছে লিখে প্র্যাকটিস করব। যখন আমরা একটা বিষয় পড়ব তখন আমরা বারবার সেটাকে লেখার চেষ্টা করব। রাফলি লেখো, তো তখন তুমি ফেয়ার করতে পারবে না, ভালোভাবে লিখতে পারবে না। তুমি রাফলি লিখে যাও, বিজ্ঞান শকুন্তলা অমুক তমুক তমুক যা কিছু মনে হচ্ছে যেটা করছো সেটা একদিকে মুখে বলে যাও, একদিকে লিখে যাও। দেখো তোমার অনেক বেশি এটা মনে থাকে, অনেক বেশি তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। নেক্সট হচ্ছে ছবি বা চিত্রের সাহায্য নিন। কিছু কিছু বিষয় আছে চিত্রের মাধ্যমে সহজে মনে রাখা যায়। নেক্সট আমরা জানলাম যে নিজের ভাষায় আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। ওই যে মনে করো তোমার সামনে 4 জন স্টুডেন্ট আছে, তুমি সেই 4 জন স্টুডেন্টকে পড়াচ্ছ, এটা কখন করবে? যখন তোমার বিষয়টা পড়া হয়ে যাবে, মানে টেক্সটটা যখন তোমার কমপ্লিট হয়ে যাবে তুমি তখনই এই স্টেপটা ফলো করবে। নেক্সট হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম আমরা নেব। মোবাইল তো আছেই, সবসময় আমাদেরকে অ্যালার্ট করে দেবে যে তোমার বিশ্রামের সময় হয়ে গেছে। আমাদেরকে বলতে হবে না, তুমি 5 মিনিট করে একটু ব্রেক নাও, তারপর আবার পড়াশোনাটা শুরু করো। নেক্সট হচ্ছে মক টেস্ট। যখন আমার একটা টেক্সট কমপ্লিট হয়ে যাবে বা একটা ইউনিট পড়া কমপ্লিট হয়ে যাবে, আমি আমার প্রস্তুতিকে যাচাই করার জন্য একটা করে ছোট ছোট মক টেস্ট দেবো। নেক্সট হচ্ছে আগের বছরের প্রশ্নগুলোকে আমরা কালেক্ট করব এবং সেগুলোকে সমাধান করার বারবার আমরা চেষ্টা করব। ওকে, এটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিক্যাল ক্লাস, এবং যারা তোমরা এটাকে আবেদন মানে লাইভে অ্যাপ্লাই করতে পারবে, আগামী কালকের থেকে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা 7 দিন করো, 7 দিন পর তোমরা কিন্তু রেজাল্ট আমাকে জানাবে যে স্যার আপনি ভুল বলেছেন না ঠিক বলেছেন। তোমরা 7 দিন এটাকে ফলো করো, 7 দিন নিজের লাইফে অ্যাপ্লাই করো। দেখো তুমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছো অনেক বেশি জায়গা তোমার তৈরি হয়ে যাবে, তোমার জায়গাটা আরো বেশি কংক্রিট হয়ে যাবে, মজবুত হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ আমার তরফ থেকে। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই বলো, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব। হ্যালো স্যার। বলো। হ্যাঁ, বলছিলাম আমাদের প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনগুলো একটু দিয়ে দেবেন? ঠিক আছে, আমি দেখছি, ওটা আমি পেলে তোমাদের দিয়ে দেবো, অবশ্যই দেবো, আচ্ছা। নিশ্চয়ই দেবো, দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। নেক্সট বলো, কার কিছু যদি প্রশ্ন থেকে থাকে বলো। এখানে আমি পেলাম না, আমি তোমাদের জন্য কিছু স্লাইড আরো রেখেছিলাম, দেখছি আমি গ্রুপে দিয়ে দেবো। এটা তোমরা জানো, অলরেডি জানো, মানে কিভাবে তোমরা শর্ট ট্রিক্স গুলো তৈরি করবে, তাই না? ধরো আমি চাইলাম যে রামায়ণের 7টি কাণ্ড পরপর মনে রাখার 7 ট্রিক্স। বালকটি অযোধ্যার অরণ্য তীরে কি সুন্দর লঙ্কা উত্তোলন করিতেছে, এই লাইনটাকে তুমি মনে রাখো, কোনোদিন আর রামায়ণের 7 কাণ্ড ভুলবে না। বাড়িতে রান্না করতে করতেও দেখবে তোমরা মনে পড়ছে। যখন আমাদের বয়স 80 হয়ে যাবে, মানে আর কি, আমরা নিজে যদি যে থাকবে কাছে, যে থাকবে তার হাত ধরে যদি আমরা হাঁটি, তখন 80 বছর পরও তখনও মনে হবে যে আজ থেকে 40 বছর আগে বা 50 বছর আগে একজন স্যার আমাদের শিখিয়েছিলেন, এই লাইনটা আজও আমাদের মনে আছে। মাঠে হাঁটতে হাঁটতে, সকালে মর্নিং ওয়াক করতে করতে মনে থাকে, বালকটি অযোধ্যার অরণ্য তীরে কি সুন্দর লঙ্কা উত্তোলন করিতেছে। বালকটি, বালকাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্য 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 কাণ্ড, অরণ্য তীরে কি সুন্দর কিষ্কিন্ধা, কি মানে কিষ্কিন্ধা, সুন্দর সুন্দর কাণ্ড, লঙ্কা লঙ্কা কাণ্ড উত্তোলন করিতেছে উত্তর কাণ্ড। দেখো কোনোদিন আর মনে পড়বে, মানে ভুলবেই না, তাই না? বৈদিক ছন্দগুলো এগুলো আমার রেডি করা ছিল, অনেকগুলো রেডি করেছি, জাস্ট এখানে পেলাম না দেখতে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা কি করবে, পড়ার সময় এরকম ট্রিক্স তৈরি করে নেবে। গীতা বলো, রামায়ণ বলো, অভিজ্ঞান শকুন্তলম বলো, যা কিছু পাবে, বৈদিক ছন্দ, গায়ে উনার অসময়ে বৃষ্টি পড়ায় তীব্র জ্বর, গায়ে গ ফর গায়ত্রী, উনার উ ফর উষ্ণিক, গায়ে উনার অসময়ে অ ফর অনুষ্টুপ, অসময়ে বৃষ্টি, বি ফর বৃহতি, পড়ায় প ফর জয়ন্তী, তাই না? এইভাবে তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট বলো, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বলো। স্যার, হ্যালো।
বলছি স্যার কোশ্চেনগুলো কি এমসিকিউ টাইপের আসবে, যেমন মাদ্রাসা সার্ভিস কমিশনে এসেছিল? হ্যালো, হ্যালো স্যার, শুনতে পাচ্ছি না তো। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো, স্যার, ইকো হচ্ছে কথাগুলো। বেশ বলো বলো, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, বলছি আমাদের কোশ্চেন টাইপ কি এমসিকিউ টাইপের হবে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো, স্যার, আপনার কথাগুলো ইকো হচ্ছে। ইকো হচ্ছে, বুঝতে পারছি। আশা করি ঠিক আছে এবার, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, কি প্রশ্ন আছে বলো। বলছি স্যার, আমাদের এই পিএসসির কোশ্চেনটা কি এমসিকিউ টাইপ হবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এমসিকিউ। মানে আগে তো হতো 2 নম্বরে, 2 না মার্কসের। না না না, ওটা ঠিক না, এমসিকিউ হবে। আচ্ছা। এমসিকিউ হবে। ঠিক আছে, নেক্সট বলো, যদি কারো আজকের ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বলো, অবশ্যই আমরা চেষ্টা করব প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার। বলো যদি কোনো প্রশ্ন আছে। স্যার স্যার হ্যাঁ বলো হ্যাঁ স্যার, বলো। বলছি বিহারের যে পিএসসি যেটা হবে সেটা কি মানে সিলেবাস অলমোস্ট দুটোরই এক না আলাদা আলাদা? ওই যে আগের ভিডিওটা দিয়েছিলাম, 50% এক, 50% আলাদা হবে। আচ্ছা স্যার, আচ্ছা। তো এই যে কোর্সটা আপনারা যে ক্লাসটা এটাতে পড়বো স্যার, তো ওটার মাধ্যমে কি ওটাও কভার হবে? 50 থেকে 60% কভার হয়ে যাবে, আচ্ছা 40% আলাদা করতে হবে। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা। তো সেই 40%-এর জন্য সেটা কি স্যার আলাদা করে কোনো ব্যবস্থা আছে না এটাতেই স্যার আপনারা করাবেন? আছে আছে আছে, আলাদা ব্যবস্থা আছে। আচ্ছা স্যার, আচ্ছা। হুম। আচ্ছা স্যার, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম বিহারের যে পরীক্ষাটা হবে সেটা মানে কত দিনের মধ্যে, মানে কোনো কিছু আইডিয়া স্যার? আমার তো কোনো আইডিয়া নেই ওটার মধ্যে। বিহারেরটা হয়ে যাবে, বিহারেরটা খুব শীঘ্রই হয়ে যাবে, ওটা বেশি দিন লাগবে না। তাও স্যার কতদিন আছে ওটা? 2-3 মাসের মধ্যেই হয়ে যাবে বিহারটা। মানে এটা কি নতুন করে পরীক্ষা না স্যার, যেটা পুরনো যেটা না অ্যাপ্লাই না না, করে? পুরোনোটাই 4.0। ও পুরনোটা, আচ্ছা আচ্ছা। না নতুন অ্যাপ্লিকেশন কোনো আসেনি? না না, নতুন এখনো আসেনি, আসবে আসবে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, আমি বলছি নতুন। স্যার, বিপিএসসি ফর্ম ফিল আপটা কি ওটা আপনাকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে স্যার? হ্যাঁ, যারা স্টেট কোয়ালিফাই করেছে তারাই বিপিএসসি তে পাবে, অন্যরা তো পাবে না। হ্যাঁ স্যার, স্টেট কোয়ালিফাই করেছি আমি, সেই জন্য হ্যাঁ আপনাকে হ্যাঁ, জিজ্ঞাসা তাহলে করি। তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, বিপিএসসি নোটিফিকেশন বেরোবে, তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। স্যার হ্যাঁ এস্টেট স্যার, বলতে? ঠিক। স্টেট মানে একটা টেট হয়, বিহারের রাজ্যের একটা টেট, ওটাকে বলা হয় স্টেট। আচ্ছা ওইটাই স্যার। যারা কোয়ালিফাই করেছে তারাই বিপিএসসি দিতে পাবে। আর নতুন মানে তোমাদের জন্য বেরোবে, ফর্ম বেরোবে, স্টেটের নতুন ফর্ম পরে বেরোবে। ও না, আমরা তো এস্টেট দিইনি, তার জন্য আর কি। তাহলে মানে আমি বসতে পারবো না, তাই না? না 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 না। আচ্ছা আচ্ছা। হুম। স্যার বিপিএসসি নেক্সট, হয় না? শ্রাবন্তী তোমার কথা কেটে যাচ্ছে, আরেকবার বলো তো। হ্যাঁ বলছি স্যার, বিপিএসসি এখনো তো ফর্ম টর্ম ফিল আপ শুরু হয়নি না? না 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 না, হয়নি হয়নি, জানিয়ে দেবো, সব জানিয়ে দেবো। হ্যাঁ স্যার, স্যার এই খবরটা একটু পাচ্ছিলাম না আর কি, ফোনটা খারাপ হয়ে গেছিল বলে অনেকদিন ডিটাচ ছিলাম, তাই আর কি পাইনি না কিছু। না না, হয়নি 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 হয়নি। বেশ, ঠিক আছে তাহলে চলো, তোমাদের রুটিন পেয়ে যাবে, রুটিন মাফিক ক্লাসও শুরু হয়ে যাবে, ঠিক আছে? সেই মতো প্রিপারেশন নিতে শুরু করো, পরবর্তী আছি তো, যখন যার যার মনে হবে আমাকে যোগাযোগ করবে, অবশ্যই মেসেজ ফোন করো, আমি আছি। ওকে থ্যাংক ইউ স্যার। ওকে থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে তাহলে চলো আমরা রাখি আজকের ক্লাস। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। শুভরাত্রি স্যার।